হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। এসএসসি 2025 ব্যাচ তোমাদের জন্য আমরা পরিসংখ্যানের যে পানি পানি ক্লাসটা রয়েছে তার কিন্তু আজকে দ্বিতীয় পর্বে আমরা হাজির হয়েছি। আমরা অলরেডি কিন্তু পার্ট 1 দিয়ে দিয়েছি। সেখানে তোমাদের উদ্দীপকটা যখন বক্স করা থাকবে, সেই উদ্দীপক বক্স করা থাকলে যত ধরনের কোশ্চেন হইতে পারে সেখান থেকে সকল ধরনের কোশ্চেনের কিন্তু অ্যানালাইসিস এবং উত্তর আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব উদ্দীপকটা যখন তোমার এলোমেলো থাকবে সেই অনুযায়ী এলোমেলো যখন উদ্দীপক থাকবে সেই অনুযায়ী কোশ্চেন গুলো কেমন হইতে পারে সেই টাইপের কোশ্চেন গুলো নিয়ে। অর্থাৎ এই ক্লাসটা এবং পার্ট 1 ক্লাসটা যখন যদি তুমি দেখো এবং সাথে আমরা হচ্ছে গ্রাফের জন্য আয়তলেখ, অজীব রেখা, বহুভুজ এই তিনটার জন্য ছোট্ট একটা পার্ট দিব। এই তিনটা পার্ট তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমার পরিসংখ্যানের জন্য আর কিচ্ছু করতে হবে না। এমসিকিউ বলো, সিকিউ বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম বিশ্লেষণ করা হয়ে যাবে। সো আমরা আজকে এই উদ্দীপকটা যখন এলোমেলো থাকবে তার অনুযায়ী তার সাথে কিন্তু দেখো অনেকগুলো কোশ্চেন লিখে রেখেছি। এখানে এখানে অলরেডি 9টা কোশ্চেন দেওয়া আছে, সাথে আরো 2টা কোশ্চেন ইনক্লুড হবে। সেই 2টা কোশ্চেনও দেখাবো আমরা। টোটাল এই 11টা কোশ্চেন আমরা এই উদ্দীপকের সাথে কি করব, আলোচনা করব। চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখো, নিচে 30 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। এখানে 30 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। তো সেই তার সাথে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে। দেখো, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝো, তারপর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি। অ্যাকচুয়ালি এই যে কোশ্চেন গুলো যে আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা কোশ্চেন এখানে দেওয়া আছে, এই 9টা কোশ্চেনের কোনোটাই কিন্তু এই উদ্দীপকের যে উদ্দীপকটা দেওয়া আছে তার সাথে ইনক্লুড না। ঠিক আছে, তার সাথে সরাসরি সম্পর্কিত না। অর্থাৎ এই 9টা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনই তোমার ক নাম্বারে আসবে, এটা উদ্দীপক থাকবে, ক নাম্বারে আসবে। এবং এই উদ্দীপকের সাথে যে দুটো কোশ্চেন ইনক্লুড বা রিলেটেড সেই 2টা কোশ্চেন আমরা শেষে দেখাবো, সবার শেষে দেখাবো। সেখানে একটা হচ্ছে পরিসর নির্ণয় করো, আর অপরটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। সারণী তৈরি করে দেন মধ্যক নির্ণয় করতে বলতে পারে তোমাকে, প্রচুর ক্লিয়ার করতে বলতে পারে। ঠিক আছে, তো সেটা সবার শেষে আমরা দেখাবো। তো ফার্স্ট অফ অল দেখো, বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝো। বিচ্ছিন্ন চলকটা হচ্ছে আলটিমেটলি এক নম্বর যে কোশ্চেনটা রয়েছে, বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক হচ্ছে যে সকল উপাত্তগুলোর মান পূর্ণ, মানে কি বলা যায়, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যে সকল উপাত্তগুলোর মান হবে পূর্ণ সংখ্যা সেই সকল উপাত্তগুলোকে বলা হয় বিচ্ছিন্ন চলক। অ্যাজ লাইক মনে করো, উদাহরণ হিসেবে তুমি যদি জনসংখ্যা কল্পনা করতে পারো। জনসংখ্যা, তুমি দেখো, জনসংখ্যা কখনো কি তোমার ভগ্নাংশ ভ্যালু হতে পারে? কখনোই না। যে কোনো বাস্তব মান কিন্তু জনসংখ্যা হইতে পারে না। 2.5, 3.5 বা 1.25 এরকম টাইপের কিন্তু জনসংখ্যার মানটা হতে পারে না। জনসংখ্যা হইলে হবে 1, হইলে হবে 2, 3, 4, 5, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে কিন্তু। ঠিক আছে, তো যে সকল উপাত্তগুলোর মান পূর্ণ সংখ্যা হবে সেগুলোকে বলা হয় বিচ্ছিন্ন চলক। এক্সাম্পল হিসেবে দিয়ে দিবা কোনটা, জনসংখ্যা। এটা কিন্তু তোমার ম্যাক্সিমাম সময় এমসিকিউ তো এসে থাকে, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। তো অবিচ্ছিন্ন চলক কোনটা হবে? অবিচ্ছিন্ন চলক হবে যে সকল উপাত্তগুলোর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তো দেখো, অবিচ্ছিন্ন চলক হবে তোমার বয়স, তোমার উচ্চতা, তোমার হচ্ছে ওজন, এই যে বিষয়গুলো রয়েছে এই প্রত্যেকটা কিন্তু তোমার অবিচ্ছিন্ন চলক হবে। তুমি দেখো, তোমার বয়স কিন্তু আহ মনে করো যে 7.5 বছর বা 15.5 বছর, মানে ভগ্নাংশ হতে পারে কিন্তু দশমিক চলে আসতে পারে, এরকম তোমার বয়স হইতে পারে। ঠিক আছে, তোমার উচ্চতা হইতে পারে 5 ফিট 2 ইঞ্চি, তোমার ওজন হইতে পারে 45.5 কেজি, হইতে পারে না? সো দশমিক আসতে পারে কিন্তু যে কোনো বাস্তব মান তোমার হইতে পারে এগুলোর জন্য। সো এই অবিচ্ছিন্ন চলকটা হচ্ছে তোমার যে কোনো বাস্তব মান হবে, ক্লিয়ার কথা। আর বিচ্ছিন্ন চলকটা হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে, ক্লিয়ার কথা। সো এই ছিল বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কি বোঝায় সেই কোশ্চেনের আনসারটা। এখন দেখো, 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো। ফার্স্ট অফ অল, কেন্দ্রীয় কেন্দ্রীয় শব্দটা মাথায় আসলে কিন্তু আমাদের মনে হয় যে অ্যাকচুয়ালি ব্যাপারটা যে এরকম, যে এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র বা সেন্টার পয়েন্ট, মানে মাঝামাঝি একটা কিছুকে ডিনোট করতেছে এমন কিছু। সো কেন্দ্রীয় প্রবণতা বলতে বোঝা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণীগুলোকে যখন সাজাবে তুমি, গণসংখ্যা নিবেশন সারণীগুলোকে সাজালে কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা, গণসংখ্যা নিবেশন সারণীগুলোকে মনে করো যে আলটিমেটলি আমি যদি এখানে তোমাকে উল্লেখ করে দিই যে এখানে তোমার 30টা যে ভ্যালু দেওয়া আছে, 30 জন শিক্ষার্থীর যে ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এগুলোকে যদি আমরা সাজাই, ঠিক আছে, এগুলোকে সাজানোর পরে তোমার
একদম মানে মাঝখানে মাঝখানের যে ভ্যালুগুলো রয়েছে সেই দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। মনে করো যে এখানে আমি দিলাম 1 2 3 4 5 6 7, এখানে আমি 7টা ভ্যালু দিয়েছি। 7টা ভ্যালুর মধ্যে দেখো প্রথমে 3টা আছে, শেষে 3টা আছে, মাঝখানে কিন্তু একটা ভ্যালু রয়েছে 4। সো এটাই হচ্ছে যে মানে কেন্দ্রের দিকে যে পুঞ্জীভূত হওয়ার প্রবণতা রয়েছে, মাঝখানের যে ভ্যালুটা আছে সেই দিকে যাওয়ার যে প্রবণতা রয়েছে সেটাই আলটিমেটলি কেন্দ্রীয় প্রবণতা। সো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গুলো কি কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গুলো হচ্ছে 3টা, একটা হচ্ছে গাণিতিক গড়, একটা হচ্ছে মধ্যক, আর হচ্ছে প্রচুর। একটু চিন্তা করো, গাণিতিক গড় যদি কথা যদি আমরা উল্লেখ করতে যাই, এই যে এখানে যে কয়েকটা ভ্যালু আছে 1 2 3 4 5 6 7, এই যে অনেকগুলো ভ্যালু আছে, এই অনেকগুলো ভ্যালু যদি আমি গাণিতিক গড় নির্ণয় করতে যাই তাহলে কি করতে হবে? সবগুলো সংখ্যা ফার্স্ট অফ অল যোগ করতে হবে। যোগ করে এখানে টোটাল 7টা সংখ্যা আছে, 7 দ্বারা কি দিতে হবে? ভাগ দিতে হবে। সবগুলো সংখ্যা যোগ করে 7 দ্বারা যদি আমার ভাগ দেই তাহলে অবশ্যই তুমি দেখবে তোমার হচ্ছে গড়টা কত চলে আসবে? 4 চলে আসবে। ঠিক আছে, এই যে কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপগুলো গাণিতিক গড় বলছে, আমি যে বললাম যে গণসংনিবেশন সারণীগুলোকে সাজালে এই যে কেন্দ্রের দিকে যে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা, মিডল মানের দিকে যে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা রয়েছে সেটাই হচ্ছে আলটিমেটলি কি? কেন্দ্রীয় প্রবণতা। সো কেন্দ্রীয় প্রবণতা টোটাল 3টা পরিমাপ রয়েছে, একটা হচ্ছে মধ্যক, প্রচুরক, আর হচ্ছে কি গাণিতিক গড়। এরপরে দেখো 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখো। খুবই খুবই সহজ জিনিস, চলকের পরিচয় দিতে হবে, দেন হচ্ছে প্রচুরক নির্ণয়ের কি লিখতে হবে? সূত্রটা লিখতে হবে। সো ফার্স্ট অফ অল দেখো 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, চলো প্রচুরক নির্ণয়ের সূত্রটা হচ্ছে প্রচুরক ইজিক্যাল টু হবে প্রচুরক সমান সমান L প্লাস উপরে হচ্ছে F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইনটু কত? H। এখন তোমাকে প্রত্যেকটা বিবরণ দিতে হবে যে L দ্বারা কি বোঝায়, F1 দ্বারা কি বোঝায়, F2 দ্বারা কি বোঝায়, H দ্বারা কি বোঝায়। সো তোমাকে লিখতে হবে যে L ইজিক্যাল টু হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, F1 ইজিক্যাল টু হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এই বিবরণগুলো লিখতে হবে। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। H দ্বারা বোঝায় কি? শ্রেণী ব্যবধান। জাস্ট এইটুকু করলেই তোমার কিন্তু এই চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটা লেখা হয়ে যাবে। তারপরের যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র। যে কোনো মধ্যক নির্ণয়ের সূত্র আসতে পারে, তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র আসতে পারে, চলকের পরিচয় সহকারে। 4 নম্বরে দেখো মধ্যক নির্ণয়ের সূত্র আমরা প্রিভিয়াস ক্লাসেও দেখেছিলাম। সো L প্লাস n/2 মাইনাস fc ইনটু h বাই fm, এটা হচ্ছে কি? মধ্যক নির্ণয়ের সূত্র। তাহলে তোমাকে এখন বিবরণ দিতে হবে যে এলটা কি? এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এন কি? এন হচ্ছে মোট গণসংখ্যা। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী কর্মযোজিত গণসংখ্যা, মধ্যক যে শ্রেণীটা থাকবে তার আগের কর্মযোজিত গণসংখ্যা। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এই যে এই সূত্রটা লিখে প্রত্যেকটা টার্ম লিখে এল ইজিক্যাল টু লিখবা, এন ইজিক্যাল টু লিখবা, এফসি ইজিক্যাল টু লিখবা, প্রত্যেকটা টার্ম লিখে বাংলা বিবরণটা দিতে হবে। তাহলে কিন্তু তোমার এই চলকের পরিচয় শেষ হয়ে যাবে। এরপর দেখো যে 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 6 7 1 9 4 উপাত্তগুলোর প্রচুর কাছে কিনা। আলটিমেটলি এটাই যে আসবে পরীক্ষা, ব্যাপারটা কিন্তু এরকম না। জাস্ট এরকম কিছু দিয়ে তোমাকে বলবো যে উপাত্তগুলোর প্রচুর আছে কিনা তোমাকে নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তোমাকে করতে হবে, দেখো ফার্স্ট অফ অল এই যে এখানে তুমি উপাত্তগুলো লিখবা। উপাত্তগুলো তুমি সাজিয়ে লিখতে পারো যে উপাত্তগুলোকে সাজিয়ে পাই, উপাত্তগুলোকে সাজিয়ে পাই, লিখে তার তুমি কতগুলো ছোট থেকে বড়র দিকে সাজাও। ঠিক আছে, তো প্রথমে কত আছে? 1, তারপর 4 6 7 9। সব কতগুলোকে সাজানো কিন্তু শেষ। এখন প্রচুরক মানে কি? যেটা প্রচুর পরিমাণে আছে, যেটা বেশি পরিমাণে আছে, ঠিক আছে, সেটাই আলটিমেটলি প্রচুরক। তো তুমি এখানে দেখতে পাও 1 কয়বার আছে? একবার আছে। 4 কয়বার? একবার। 6 একবার, 7 একবার, 9 একবার। কোনো সংখ্যাই কিন্তু বেশি পরিমাণে নাই বা প্রচুর পরিমাণে নাই। ঠিক আছে, সো তুমি বলতে পারো যে উদ্দীপকে দেওয়া বা প্রাপ্ত উপাত্তগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে 1 একবার, 4 একবার, 6 একবার, 7 একবার, 9 একবার করে ব্যবহৃত হয়েছে। প্রত্যেকটা উপাত্তই কিন্তু একবার করে ব্যবহৃত হয়েছে। যেহেতু প্রত্যেকটা উপাত্তই একবার করে ব্যবহৃত হয়েছে তাই এখানে কোনো কি নেই? প্রচুরক নেই। এখন দেখো তোমার যদি এরকমটা হইতে পারতো যে আমি দিলাম মনে করো 4 2বার ব্যবহৃত হয়েছিল, এরকম দিতে পারতাম, তাহলে সেক্ষেত্রে তুমি দেখো 1 একবার, 6 একবার, 7 একবার, 9 একবার, কিন্তু 4 কয়বার? 2বার। তো সেক্ষেত্রে কিন্তু 4 তোমার প্রচুরক হয়ে যেত। অর্থাৎ সবগুলো উপাত্তের মধ্যে যেই সংখ্যাটা সবচেয়ে বেশিবার ব্যবহৃত হবে সেটাই আলটিমেটলি কি? তোমার প্রচুরক। এখন এরকমও হইতে পারে যে
4ও দুইবার ব্যবহৃত হয়েছে, আবার 6ও দুইবার ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে তোমার 4ও প্রচুরক হবে, 6ও প্রচুরক হবে, দুইটা প্রচুরক হবে। ক্লিয়ার কথা? সো যেহেতু এখানে তোমার প্রত্যেকটা সংখ্যায় একবার করে ব্যবহৃত হয়েছে, সো এখানে কোনো কি নেই, প্রচুরক নেই। এখন দেখো 6 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, অনেকগুলো উপাত্ত দেওয়া আছে, এর মধ্যে বলছে তোমাকে কি মদ্যক নির্ণয় কর। সো যখনই তোমাকে মদ্যক নির্ণয় করতে বলবো এবং এরকম এলোমেলো উপাত্ত দেওয়া থাকবো, এলোমেলো উপাত্ত দিয়ে তোমাকে বলবো যে মদ্যক নির্ণয় করো। এলোমেলো উপাত্ত দিয়ে মদ্যক নির্ণয় করতে বললে অবশ্যই তোমাকে ফার্স্ট অফ অল উপাত্তগুলোকে সাজিয়ে নিতে হবে। উপাত্তগুলোকে সাজিয়ে পাই এটা লিখে নিতে হবে, সাজিয়ে পাই। তো দেখো উপাত্তগুলো সাজাবে তোমার ছোট থেকে বড়র দিকে কিন্তু সাজাতে হবে। তো এখানে 20 আছে, 30, 25, 27, 32, 26। তো আমরা সাজাই 20, 25, 26, 27, 30, 32, 32। 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা সাজানো কিন্তু অলরেডি আমাদের শেষ। এখন তোমাকে দেখতে হবে যে মোট উপাত্ত কয়টা দেওয়া আছে এখানে। দেখো আমরা কিন্তু গণনা করে দেখতে পাইছি যে টোটাল উপাত্ত 6টা দেওয়া আছে এখানে। এখন দেখো তারপরে তখন লিখবা যে n ইকুয়াল টু 6, 7টা হইলে n ইকুয়াল টু 7 লিখবা, 8টা হইলে n ইকুয়াল টু 8 লিখবা, 9টা হইলে n ইকুয়াল টু 9 লিখবা। যে কত উপাত্ত তোমার হয় এখানে তুমি n ইকুয়াল টু তা লিখবা। এখন লিখার পরে তোমাকে মনে মনে ভাবতে হবে যেটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। যেই করে টোটাল যে উপাত্ত দেওয়া আছে সেটা কি জোড় নাকি বিজোড়। এখন আমরা এখানে দেখতে পাইছি যে যেহেতু n ইকুয়াল টু 6, টোটাল 6টা সংখ্যা দেওয়া আছে, 6টা উপাত্ত দেওয়া আছে, তার মানে n ইকুয়াল টু কি সংখ্যা, জোড় সংখ্যা। এখন এরকম এলোমেলো উপাত্ত দেওয়া থাকলে মধ্যক নির্ণয় করার জন্য দুইটা সূত্র দেওয়া আছে, একটা হচ্ছে জোড় সংখ্যার জন্য আর একটা হচ্ছে বিজোড় সংখ্যার জন্য। তো যেহেতু এটা হচ্ছে জোড় সংখ্যা দেওয়া আছে, তো ফার্স্ট অফ অল আমরা জোড় সংখ্যার জোড় উপাত্তের জন্য মধ্যক নির্ণয়ের সূত্রটা দেখব। এবার দেখো মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম, মধ্যক ইজ ইকুয়াল টু হচ্ছে n/2 তম পদ, তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদের সমষ্টি, তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে তোমার যখন উপাত্ত জোড় দেয়া জোড় সংখ্যা হবে, এই যে n ইকুয়াল টু 6 হয়েছে তার মানে জোড় সংখ্যা, যখন উপাত্ত তোমার জোড় সংখ্যা হবে তখন তোমার মধ্যক নির্ণয়ের সূত্র কোনটা, এইটা। এখন কি করতে হবে তোমাকে, এন এর মানটা, এন এর মান কয়টা, এন এর মান কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, 6 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস 6 ডিভাইড বাই 2 প্লাস 1 তম পদের সমষ্টি, তম পদের সমষ্টি ডিভাইড বাই কত 2। এখন দেখো 2 দ্বারা 6 কে ভাগ দিলে 3 তম পদ, 3 তম পদ প্লাস 2 দ্বারা 6 এর ভাগ দিলে 3 প্লাস 1 তারপরে 4, 4 তম পদ, 4 তম পদ ডিভাইড বাই কত 2। এখন দেখো এবার তুমি 3 নাম্বার পদ এখানে বসাইতে হবে, তারপর 4 নাম্বার পদ এখানে বসাইতে হবে। 3 নাম্বার পদ কোনটা, 1 2 3, এটা হচ্ছে 3 নাম্বার পদ এবং এটা হচ্ছে 4 নাম্বার পদ, 4 নাম্বার পদ। সো 26 প্লাস 27 ডিভাইড বাই 2। সো দুইটা সংখ্যা যোগ দিবা, 53 ডিভাইড বাই 2। সো আলটিমেটলি তোমার 26.5। তোমার কিন্তু অলরেডি মধ্য নির্ণয় করা শেষ। যখন তোমার এভাবে এলোমেলো উপাত্ত দেওয়া থাকবে এবং সেখান থেকে মধ্য নির্ণয় করতে বলবে, তখন তুমি জাস্ট দেখবা যে উপাত্তটা জোড় নাকি বিজোড়। যখন তোমার জোড় হয়ে যাবে তখন তোমাকে এই সমীকরণটা বা এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমাকে মধ্যটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। এটা কিন্তু ম্যাক্সিমাম সময় তোমার এমসিকিউ তে এসে থাকে এবং তোমার পরীক্ষার ক নম্বরে কিন্তু ম্যাক্সিমাম সময় এসে থাকে। এখন দেখো তোমার যদি এখানে উপাত্ত জোড় না হয় তোমার বিজোড় হইতো, সেক্ষেত্রে তুমি কিভাবে করতে বা কোন সূত্র অ্যাপ্লাই করতা সেটা আমরা এখন দেখাবো। মনে করো যে তোমার এখানে উপাত্ত 6টা না হয়ে যদি তোমার 7টা হইতো, সেক্ষেত্রে তুমি কি করতে আলটিমেটলি। মনে করো যে এখানে তোমার 33 একটা সংখ্যা ছিল, তা তোমার উপাত্ত n ইকুয়াল টু কত হয়েছে, 7 হয়েছে, 7টা সংখ্যা হয়েছে, তার মানে বিজোড় সংখ্যা হয়ে গেছে। যখন তোমার বিজোড় সংখ্যা হয়ে যাবে তখন খুবই সহজ, n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ। খুবই সহজ নরমাল সূত্র একদম, n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ। এখন তুমি দেখো তোমার n এর মান দেওয়া আছে কত, 7, 7 প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ। সো 7 প্লাস 1 8 ডিভাইড বাই 2 তম পদ, 4 তম পদ। এখন তুমি দেখো 1 2 3 4, 4 নম্বর পদ কত আছে, 27। সো এটাই তোমার কি মধ্য। যখন তোমার বিজোড় থাকবে তখন কিন্তু খুবই সহজ, নরমাল একদম n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদ এই সমীকরণ দিয়ে কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারি। সো এই ছিল আমাদের যখন এলোমেলো উপাত্ত দেওয়া থাকবে সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের প্রসিডিউরটা। তো এরপর যে আমরা দেখবো হচ্ছে আমাদের যে 7 নম্বর ভ্যালুটা রয়েছে, মধ্যক বলতে কি বোঝায়।
অ্যাকচুয়ালি দেখো এই মাত্রই আমরা দেখেছিলাম যে আহ মনে করো যে 20, তারপর হচ্ছে 25, 26, 27, 30, 32, 30 কত 3, এরকম টোটাল 7টা ভ্যালু দেওয়া আছে। 7টা ভ্যালু দেওয়া আছে। এখন তুমি চিন্তা করো এই যে মাঝের যে 27 যে ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটা কি করে দেখো, এই ভ্যালুটা কিন্তু তোমার প্রথমে এই ভ্যালু থেকে প্রথম দিকে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে, শেষ দিকে কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে। যে ভ্যালুটা, যে মানটা বা যে উপাত্তটা টোটাল উপাত্ত সামগ্রীকে, টোটাল উপাত্তগুলোকে 2টা পার্টে বিভক্ত করতে সাহায্য করে, ঠিক আছে, যে মানটা বা যে উপাত্তটা পুরো যতগুলো উপাত্ত রয়েছে সবগুলো উপাত্তকে 2টা পার্টে বিভক্ত করতে সহায়তা করে, সেটাই হচ্ছে আলটিমেটলি মদ্যক। সেটাই হচ্ছে আলটিমেটলি কি মদ্যক। সো দেখো এখানে 27 হচ্ছে তোমার কি মদ্যক, এই 27টা হচ্ছে মদ্যক, যে কিনা পুরো যে এখানে যতগুলো উপাত্ত রয়েছে সবগুলো উপাত্তকে জাস্ট 2টা পার্টে বিভক্ত হতে সহায়তা করেছে। সে মাঝখানে থেকে, সে মিডল পয়েন্টে থেকে পুরো উপাত্তগুলোকে, সবগুলো উপাত্তকে 2টা পার্টে বিভক্ত হতে কি করেছে, সহায়তা করেছে। সো এটা হচ্ছে আলটিমেটলি কি তোমার মদ্যক। সো মদ্যক বলতে আলটিমেটলি এটাই বোঝায় যে যে ভ্যালু বা যে মানটা, যে উপাত্তটা টোটাল উপাত্ত সামগ্রীকে সমান 2টা পার্টে বিভক্ত হতে সহায়তা করে, তাকে কি বলা হয়, মদ্যক বলা হয়। এরপরে দেখো কি বলছে, 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা বলছে যে কোন শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে 65 এবং মধ্যমান দেওয়া আছে, তাহলে নিম্ন সীমা কত। খুবই সহজ কিন্তু একটা, মনে করো যে আমি তোমাকে যদি বলি এখানে উচ্চ সীমা দেওয়া আছে, নিম্ন সীমা দেওয়া নাই। মনে করো যে নিম্ন সীমা ধরলাম যে x থেকে 65, এটা শ্রেণী। আমরা অনেক সময় এরকম দেখি যে 41 থেকে 50 এ একটা গড় থাকে, তারপর হচ্ছে 51 থেকে 60, ঠিক আছে, যেখানে কিনা এটা হচ্ছে নিম্ন সীমা আর এটা হচ্ছে কি সীমা, উচ্চ সীমা। এটা নিম্ন সীমা, এই শ্রেণীর জন্য এটা নিম্ন সীমা, এটা হচ্ছে কি উচ্চ সীমা। অর্থাৎ প্রত্যেকটা পার্টিকুলার শ্রেণীর জন্য একটা উচ্চ সীমা এবং একটা কিন্তু নিম্ন সীমা দেওয়া থাকে। সো এই যে তোমার এই যে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, কোন শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে 65, তার মানে মনে করো যে উচ্চ সীমা তোমার 65 দেওয়া আছে এবং মধ্যমান দেওয়া আছে কত 62.5, মধ্যমান দেওয়া আছে কিন্তু নিম্ন সীমা দেওয়া নেই। তো ধরে নিলাম আমি যে সেই ভ্যালুটার নিম্ন সীমা হচ্ছে এক্স, ধরে নিলাম, বা নিম্ন সীমা আমি জানি না আলটিমেটলি। তো এবার দেখো যখন কোন একটা শ্রেণী দেওয়া থাকে, একটা শ্রেণী উচ্চ সীমা দেওয়া থাকবে, নিম্ন সীমা দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা খুবই ইজিলি ভাবে মধ্যমানটা বের করতে পারি। নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইড বাই 2 দিলে কিন্তু তোমার মধ্যমানটা কি হয়ে যায়, বের হয়ে যায়, রাইট। নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইডেড বাই 2, নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করব, তাকে 2 দ্বারা বাদ দিলে কিন্তু তোমার মধ্যমানটা বের হয়ে যায়। কিন্তু এখন তোমার যে অঙ্কটা দেওয়া আছে সেখানে তোমার কিন্তু অলরেডি মধ্যমানটা দেওয়া আছে, কি দেওয়া আছে, মধ্যমানটা দেওয়া আছে, কিন্তু তোমার নিম্ন সীমাটা দেওয়া নেই। তো খুবই নরমাল, আমরা সেম সমীকরণ অ্যাপ্লাই করে কিন্তু কাজটা করতে পারবে। তো দেখো আমরা বের করি কিভাবে, যে মধ্যমান, মধ্যমান ইজিক্যাল টু হচ্ছে নিম্ন সীমা, নিম্ন সীমা প্লাস হচ্ছে উচ্চ সীমা। নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করতে হবে, বাদ দিতে হবে কয় দ্বারা, 2 দ্বারা। এবার দেখো তোমার কিন্তু অলরেডি মধ্যমানের ভ্যালুটা দেওয়া আছে 62.5। সো 62.5 ইজিক্যাল টু হচ্ছে নিম্ন সীমা কত দেওয়া আছে, কিছুই দেওয়া নাই। তুমি ধরে নিতে পারো এক্স, তুমি ধরে নিতে পারো পি কিউ আর এস, একটা তুমি ধরে নিতে পারো। সো এক্স প্লাস উচ্চ সীমা দেওয়া আছে 65 ডিভাইড বাই কত 2। খুবই নরমাল হয়ে গেছে। এবার এবার তোমাকে কি করতে হবে, জাস্ট আর গুণন দিতে হবে, দিতে হবে আর গুণন দিতে হবে। সো 62 দ্বারা 62.5 দ্বারা 2 কে গুণ দিলে তোমার 125 ইজিক্যাল টু এই এক্স প্লাস 65 দ্বারা 1 এর নিচে আর গুণ কোন গুণ দিলে এখানে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ দিলে আলটিমেটলি এটাই হবে এক্স প্লাস 65। তো এবার দেখো 125, এই যে 65 আছে, 65 এর পিছনে কিন্তু প্লাস রয়েছে, ঠিক আছে। সো এটা এই পাশ থেকে এই পাশে আসলে তোমার অলরেডি মাইনাস হয়ে যাবে, ইজিক্যাল টু হচ্ছে তোমার কত এক্স। এখন দেখো 125 থেকে তোমার 65 যদি আমরা বাদ দিয়ে দিই তোমার থাকবে কত 60 ইজিক্যাল টু হচ্ছে এক্স। সো দেখো অলরেডি কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি, বা নিম্ন সীমা যেটা রয়েছে সেই নিম্ন সীমাটা আমরা পেয়ে গেছি। এখন তুমি দেখো 60 থেকে 65, এই যে এইটুকু যে রয়েছে, এই যে শ্রেণীটা রয়েছে, এই শ্রেণীটাকে তুমি যোগ করো, এই যে নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে তুমি দেখবে যে এই যে এই মধ্যমানটা কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে, এই মধ্যমানটা কিন্তু অলরেডি এভাবে পেয়ে যাবা। তো আমরা এভাবে হচ্ছে নিম্ন সীমা উচ্চ সীমা মধ্যমান ইজিলি যে কোনো কিছুই বের করতে পারি, কোনো প্রবলেম নেই। তোমার মনে করো যে এখন নিম্ন সীমা দেওয়া নাই, একটু পরে তোমার উচ্চ সীমা দেওয়া নাও থাকতে পারে। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স এর ব্যাপারটা হচ্ছে তোমাকে প্রসিডিউরটা বুঝতে হবে, যে আসলে আমরা আমাদের কোন রুলে আমরা ম্যাথগুলো করতেছি। একটা টাইপের ম্যাথ করলে যাতে করে ওই টাইপের যতগুলো প্রবলেম আসে সবগুলো প্রবলেম তুমি ইজিলি ভাবে সমাধান করতে পারো, এই জন্যই বুঝতে হবে বিষয়টা। তো এই ছিল আমাদের 8 নাম্বার যে ম্যাথটা রয়েছে সেই ম্যাথের সমাধান। এখন দেখবো আমরা হচ্ছে 9। দেখো
9 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, অনেকগুলো সংখ্যা দিয়ে তোমাকে বললো যে গড় নির্ণয় করো বা গাণিতিক গড় নির্ণয় করো, এরকম টাইপের একটা কোশ্চেন। ঠিক আছে, ও গড় নির্ণয় করো বা গাণিতিক গড় নির্ণয় করো, গড় বললো যেই কথা, গাণিতিক গড় বললেও কিন্তু সেম একই ম্যাথ হবে। সো 9 এখানে তোমার সংখ্যাগুলো দেওয়া আছে, কি কি দেখো, সংখ্যাগুলো দেওয়া আছে প্রদত্ত উপাত্তগুলো, প্রদত্ত উপাত্তগুলো। সো প্রদত্ত উপাত্তগুলো হচ্ছে 7, 9, 0, 6, 3, 5। দেখো এখানে কিন্তু টোটাল 6টা উপাত্ত দেওয়া আছে। এখন যখন তোমাকে গাণিতিক গড় বা গড় নির্ণয় করতে বলবে, তখন তোমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল উপাত্তগুলোকে যোগ করতে হবে, উপাত্তগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে। সো লিখবা উপাত্তগুলোর যোগফল, যোগফল। সো কি করতে হবে দেখো, সবগুলো উপাত্ত যোগ করো, 7 প্লাস 9 প্লাস 0 প্লাস 6 প্লাস 3 প্লাস 5। ওকে, সবগুলো উপাত্ত যোগফলটা কি করবা, নির্ণয় করবা। তো 7, 9, 16, 22, 25, 30 কত হয়ে গেছে, 30 হয়ে গেছে যোগফলটা। এখন তোমাকে গাণিতিক গড়, খুবই নরমাল গড়, নরমাল গড় আর গাণিতিক গড় একই কথা। সো গাণিতিক গড় ইজিক্যাল টু হচ্ছে সবগুলো উপাত্ত তুমি এই যোগ, সবগুলো উপাত্তের যোগফলটা এখানে বসাইতে পারতা, সবগুলো যোগ কিন্তু এখানে করতে পারতা, অথবা তুমি আলাদা করে যোগ করে এনে সেই যোগফলটা এখানে বসাইতে পারো। এখানে 30 লেখলো যেই কথা, অথবা 7 প্লাস 9 প্লাস 0 প্লাস 6 প্লাস 3 প্লাস 5 এখানে জাস্ট যোগফলটা লেখো, কিন্তু সেম একই কথা। নিচে কি করতে হবে, যতগুলো সংখ্যা রয়েছে এখানে দেখো টোটাল সংখ্যা কয়টা আছে, 6টা। এই 6 দ্বারা তোমাকে কি করতে হবে, ভাগ দিতে হবে। সবসময় গড় নির্ণয়ের প্রসিডিউর এটাই, যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সবগুলো সংখ্যা যোগ করতে হবে, পুরো যোগফলটাকে যেই করে সংখ্যা দেওয়া থাকবে ওই করে সংখ্যা দ্বারা কি দিতে হবে, ভাগ দিতে হবে। সো ভাগ দিলে আমাদের 5 বের হয়ে গেছে। এটাই ছিল আমাদের কি, উপাত্তগুলোর গাণিতিক গড় বা গড় নির্ণয়ের প্রসিডিউর বা গড় নির্ণয়ের আনসার। ওকে, তো এরপর যে আমরা দেখবো আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে, সেই উদ্দীপকের সাথে রিলেটেড যে দুইটা ম্যাথ রয়েছে, পরিসর নির্ণয়, সেখান থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা, সেই প্রসিডিউরটা। সো এর পর্যায়ে আমাদের উদ্দীপক যে রয়েছে, সেই উদ্দীপকের সাথে রিলেটেড যে দুটো কোশ্চেন রয়েছে, ফার্স্ট অফ অল হচ্ছে পরিসর নির্ণয়। খুবই নরমাল, দেখো পরিসর নির্ণয়ের যে সূত্রটা, পরিসর ইজিক্যাল টু হচ্ছে পরিসর সমান সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে কত, 1। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা কি করতে হবে, বাদ দিতে হবে, তার সাথে 1 কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তো দেখো এইখানে তোমার সর্বোচ্চ সংখ্যা কত আছে, এখানে তোমার সর্বোচ্চ সংখ্যা আছে 68, সর্বোচ্চ সংখ্যা 68 এবং সর্বনিম্ন সংখ্যা কত আছে, 35। জাস্ট খুঁজে একটু বের করো, দেখে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা। সো দেখো সর্বোচ্চ সংখ্যা তুমি লিখবা 68 প্লাস মাইনাস সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 35 প্লাস হচ্ছে কত, 1। সো 68 থেকে 35 কি করতে হবে, আমাদেরকে বাদ দিতে হবে। ঠিক আছে কথা, তো থাকবে তোমার 3 প্লাস 1, সো আলটিমেটলি 34। তোমাকে কিন্তু অলরেডি কি পরিসর নির্ণয় করা শেষ। এই যে তোমাকে যদি পরিসর নির্ণয় করতে নাও বলে, তুমি যখন এই যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, যখন তোমাকে সারণী তৈরি করতে বলবো, তখন কিন্তু তোমাকে এই কাজটা করে নিতে হবে। অনেক সময় দেখা গেল যে তোমাকে পরিসর নির্ণয় করতে বলতে নাও পারে, ঠিক আছে, তখন কিন্তু তোমাকে এই 11 নম্বর অঙ্ক করতে হলে অবশ্যই এখান থেকে স্টার্ট করতে হবে, একদম শুরু থেকে স্টার্ট করতে হবে। সো এই ছিল পরিসর নির্ণয়। যদি কখনো পরিসর নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে পরিসর ইজিক্যাল টু হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে কত, 1। এটা খুব রেয়ার কেস, আসে না বললেই চলে। এখন দেখো যখনই তোমাকে এই 11 নম্বর করতে বলবে যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী কি করো, তৈরি করো, এই 11 নম্বর ম্যাথ করতে বললেই তোমাকে, তখন তোমাকে ফার্স্ট অফ অল এইটুকু কাজ কিন্তু করে নিতে হবে, যে পরিসর ইজিক্যাল টু হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা প্লাস হচ্ছে 1, দেন তুমি কত পাইছো, 34 পাইছো। এখন তোমাকে শ্রেণী সংখ্যা বের করতে হবে। দেখো এটা সূত্র আছে, শ্রেণী সংখ্যা ইজিক্যাল টু হচ্ছে উপরে হচ্ছে পরিসর, উপরে হচ্ছে কি পরিসর, নিচে আছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। তো দেখো পরিসর কত পাইছো তুমি, পরিসর পাইছো 34, আর তোমাকে শ্রেণী ব্যবধান কত ধরতে বলছে, শ্রেণী ব্যবধান কিন্তু অলরেডি 5 ধরতে বলছে। তো তুমি এই 5 দ্বারা ভাগ দিবা, তো তোমাকে 5 দ্বারা ভাগ দিলে 6.4 এরকম হইলো। এখন দেখো দশমিকের পরে যখন কোনো সংখ্যা চলে আসবে, দশমিকের পরে 0 ছাড়া যখন অন্য কোনো সংখ্যা চলে আসবে, তখন তোমাকে কি করতে হবে, একটা শ্রেণী বাড়িয়ে দিতে হবে। সো তুমি এখানে যেহেতু 6 আছে, প্রথমে দেখো কত আছে, প্রথমে কিন্তু অলরেডি 6 আছে, তাই না। এখন দশমিকের পর যেহেতু 4 আসছে, এটা সংখ্যা আসছে, তখন তোমাকে শ্রেণীর সংখ্যা কিন্তু সবসময় একটা বাড়িয়ে দিতে হবে।
এখানে যখন জিরো আসবে 6 যদি জিরো আসতো তাহলে তুমি শ্রেণী সংখ্যা 6টায় নিয়ে কাজ করতে পারতা। বাট যখনই তোমার 6.4 চলে আসছে, 6.2 আসবে, 6.3 আসবে, 6.5 আসবে, তখনই তোমাকে এই 6 এর সাথে একটা শ্রেণী করে নিতে হবে, মানে বাড়তি করে নিতে হবে। ওকে, তো দেখো সেক্ষেত্রে আমাদের শ্রেণী সংখ্যা কয়টা হয়ে গেছে? 7টা। তার মানে নিচে নিচে আমাদের 7টা ঘর হবে। কয়টা ঘর হবে? 7টা ঘর হবে। তো দেখো এই যে আমাদের শ্রেণীবিভাজন 5 ধরে গণসংখ্যা বিষয়ক সারণী তৈরি করতে বলছে, এরকম করতে বললেই তোমাকে একদম স্টার্ট এখান থেকে এই পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে। এবং যখন তোমার উদ্দীপক এরকম এলোমেলো থাকবে, তখন তোমার কিন্তু অবশ্যই এই যে 11 নম্বর যে ম্যাটার রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমার করতে হবে এবং আসবে পরীক্ষায়। কারণ তুমি যদি শ্রেণী ব্যবধান গণসংখ্যা নিবেশন সারণী তৈরি না করো তাহলে তুমি কিন্তু আর কোনো কাজ করতেই পারবা না। অবশ্যই তোমাকে এরকম এলোমেলো উদ্দীপক দেওয়া থাকলে সারণী তৈরি করতেই হবে। এবং সারণী তৈরি করতে হইলে পরিসর নির্ণয় করতে হবে, শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য কিন্তু তোমার পরিসর লাগতেছে, শ্রেণী ব্যবধান লাগতেছে। উদ্দীপকে অবশ্যই তোমাকে কোশ্চেনের মধ্যে অবশ্যই তোমাকে শ্রেণী ব্যবধান বলে দিবে। আর যদি শ্রেণী ব্যবধান বলে না দেয় তাহলে তুমি অবশ্যই 5 ধরে বা 10 ধরে তোমার সুবিধা মতো ধরে কাজ করবা। ক্লিয়ার? দেখো এখানে অলরেডি কিন্তু আমরা 7টা শ্রেণী সংখ্যা পেয়ে গেছি। কয়টা শ্রেণী সংখ্যা পেয়ে গেছি? 7টা শ্রেণী সংখ্যা পেয়ে গেছি। এখন এই 7টা শ্রেণী সংখ্যা দিয়ে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লেখার জন্য একটা শ্রেণী ব্যক্তি, ট্যালি আর কি গণ সংখ্যা। ডান। সো এখন দেখো প্রথম যে গটা রয়েছে সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তির গড়। শ্রেণী ব্যাপ্তি, এটা হচ্ছে ট্যালির গড়। তারপর হচ্ছে কি গণ সংখ্যা। ডান। এখন দেখো শ্রেণী ব্যাপ্তি আমাদেরকে লিখ 35 থেকে। এখন দেখো 35 থেকে তুমি কত নিবা? শেষে নিবা কত? তুমি শ্রেণী ব্যবধান কত ধরছো? 5 ধরছো, তাই না? তাহলে 35 থেকে তুমি 5 নিবা। 35, 36, 37, 38, 39, মানে 35 থেকে 39 পর্যন্ত। যেহেতু এখানে 39 ব্যবহার করে ফেলছো, এখানে আবার 40 দিবা। 40 থেকে আবার 5 ব্যবধান করে, তারপরে 44। 44 যেহেতু এখানে ব্যবহার করছো, এখানে 45 থেকে 49। তারপর 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69। ওকে, দেখো আমাদের কিন্তু অলরেডি শ্রেণীব্যক্তি কিন্তু নির্ণয় করা শেষ হয়ে গেছে। তুমি জাস্ট 5 ব্যবধান করে সর্বনিম্ন সংখ্যা যা আছে সেখান থেকে 5 ব্যবধান করে কাজটা করতে থাকবা। তো দেখো 35 প্রথমে আমি নিয়েছি, তার সাথে 5 আমরা শ্রেণী ব্যবধান নিয়েছি। 35, 36 অবশ্যই কিন্তু সেই সংখ্যাকে ধরতে হবে যে সর্বনিম্ন সংখ্যা বা লোয়েস্ট সংখ্যা আছে সেখান থেকে স্টার্ট করতে হবে তোমাকে গণনা। 35, 36, 37, 38, 39। সো 5 নিয়েছি আমরা, 39 পর্যন্ত এসেছি। তারপর 40 থেকে 44, 45 থেকে 49। সো কন্টিনিউয়াসলি এভাবে করতে হবে। এখন দেখো ট্যালি লিখতে হবে। সো এবার তুমি হচ্ছে কাজটা কিভাবে করবে আলটিমেটলি দেখো। এখান থেকে স্টার্ট করবে তুমি 40। 40 তোমার কোথায় আছে? দেখো এই যে তুমি এবার 40 কোথায় আছে? 40 কি এখানে আছে? এই ঘরে আছে? না, 40 কিন্তু এই ঘরে আছে। সো এই একটা দাগ দিয়ে দিবা। 35, 35 কোথায় আছে? দেখো এই ঘরে আছে, কিন্তু এখানে একটা দাগ দিবা। 60, 60 কোথায় আছে? 60 কিন্তু তোমার এই যে এই ঘরে আছে, দাগ দিবা। ট্যালি কিন্তু এবং সবচেয়ে সহজ হয়, ঠিক আছে? সবচেয়ে সহজে কিন্তু তুমি এভাবে কি করতে পারো, নির্ণয় করতে পারো, ট্যালিগুলো বসাইতে পারো। ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম। 55 কোন করে আছে? দেখো তো এই যে এই ঘরে 55 আছে। তারপর তোমার 58 কোথায় আছে? এই ঘরে 58 আছে। এই পর্যন্ত আসছি আমরা। 45 এই ঘরে আছে। 60 কিন্তু এই ঘরে আছে। 65 এই ঘরে আছে। 46 কোথায় আছে? দেখো 46 কিন্তু এই যে এই ঘরে আছে। 50 তোমার কোথায় আছে? 50 কিন্তু এই ঘরে আছে, ঠিক আছে? তারপরে দেখো আমাদের কিন্তু অলরেডি এই পর্যন্ত করা শেষ। এখন কোথায় আছে? কত? 60 এখানে আছে। 65 এখানে আছে। 58 এই জায়গায় আছে। 60 এই যে এখানে আছে। 48 কোথায় আছে? দেখো 48 এই জায়গায় আছে। 36 কিন্তু ফার্স্ট ঘরে এই ঘরে আছে। 60 কিন্তু এই ঘরে আছে। এখন দেখো এখানে কিন্তু অলরেডি তোমার 4টা হয়ে গেছে। 4টা হওয়ার পরে পঞ্চম যেটা আসবে সেটাকে অবশ্যই তোমাকে এই যে ডান পাশের একদম উপরের কর্নার থেকে একদম বাম পাশের নিচের কর্নারে মানে আড়াআড়ি কেটে দিতে হবে জাস্ট, ঠিক আছে? কাটার মতো করে। 5টা কিন্তু লেখা যাবে না। পঞ্চম 5 নাম্বার যেটা আসবে সেটা কিন্তু তুমি এভাবে দিতে হবে। ওকে, তো আমরা 60 পর্যন্ত এসেছি। তারপর দেখো 50 কোন ঘরে আছে? এই ঘরে আছে। 46 হচ্ছে এই ঘরে আছে। 65 এখানে আছে। এখন আবার যখন পাঁচটার পরে যখন আবার শুরু হবে সেটা কিন্তু তোমাকে ডান পাশ থেকে আবার কি করতে হবে? কন্টিনিউয়াসলি লিখতে হবে। তো আমাদের কিন্তু এই পর্যন্ত অলরেডি শেষ। তারপরে দেখো 55 কোথায় আছে? এই ঘরে আছে। 61 এই ঘরে আছে। 68 এই ঘরে আছে।
65 এই ঘরে আছে, সরি 65 হচ্ছে এখানে আছে, 50 হচ্ছে তোমার এই ঘরে আছে, 40 হচ্ছে এই ঘরে আছে, 56 দেখো চারটা অলরেডি শেষ, 56 এই ঘরে আছে, কোনায় কোনায় মানে কেটে দিতে হবে। 60 65 46 60 এই ঘরে আছে, 65 এখানে আছে দেখো, তারপর 46 ফাইনালি 46 হচ্ছে এই ঘরে আছে। সো আমাদের কিন্তু অলরেডি 30টা কিন্তু 30টাই করা শেষ। সো দেখো এখানে দুইটা পাইছি, এখানে তুমি লিখবা 2 2 5 3 5, এখানে কিন্তু তোমার 8টা, এখানে হচ্ছে 5টা দেওয়া আছে। এবার সবগুলো তুমি যোগ করে দেখো কত হয়েছে। সো 2 2 4 4 5 9 9 3 12 12 5 17 17 আর 8 হচ্ছে 25 25 আর 5 যোগ করলে কত হয় 30। সো আমাদের দেখো আমাদের কিন্তু 30 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। সো আমরা কিন্তু গণসংখ্যা যে সারণী তৈরি করেছি, সারণীর মধ্যে কিন্তু আমরা অলরেডি 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর পেয়ে গেছি, বা 30 জন শিক্ষার্থী সারণী তৈরি করতে পারছে। ওকে, তো যখনই তোমাকে বলবো যে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো, তখন তোমাকে অবশ্যই এই প্রসিডিউর ফলো করতে হবে। প্রথমে পরিসর নির্ণয় করতে হবে, সেখান থেকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে, সেখান থেকে তোমাকে তারপরে এই যে চার্ট তৈরি করতে হবে। শ্রেণী সংখ্যা যে কয়টা হবে, দেখো শ্রেণী সংখ্যা 7 ছিল, কিন্তু আমাদের 7টা গড় হয়েছে, 1 2 3 4 5 6 7। লেখার জন্য একটা, এটা তো তোমাকে অবশ্যই দিতে হবে, সেটা যোগ করার জন্য একটা, এগুলো তুমি পরে দিবা আর কি, ঠিক আছে। শ্রেণী সংখ্যা যতগুলো হবে তোমাকে ততগুলো এখানে গড় হবে, কিন্তু মাথায় থাকতে হবে, ক্লিয়ার কথা। এখন দেখো আমরা যখন এই গণসংখ্যা সারণী তৈরি করতে পারছি, সারণী তৈরি করার পরে এবার তোমাকে যত ধরনের অঙ্ক করতে বলবে এখান থেকে, যখন তুমি সারণী তৈরি করতে পারবা তখন তোমাকে যা করতে বলবে এবার তুমি কিন্তু তা করতে পারবা। তোমাকে বললো এবার মনে করো যে মদ্যক নির্ণয় করো। এখন তুমি দেখো মদ্যক আমরা কিন্তু যে পার্ট 1 এ দেখেছিলাম, পার্ট 1 এর উদ্দীপক ছিল কেমন, সাজানো গোছানো ছিল উদ্দীপকটা, মানে শ্রেণীবিভক্তি দেওয়া ছিল, গণসংখ্যা দেওয়া ছিল, এলোমেলো ছিল না। কিন্তু এখানে তোমার এলোমেলো ছিল, এখন আমরা তৈরি করতে পারছি, সারণী তৈরি করতে পারছি। এখন দেখো যখন তুমি সারণী তৈরি করতে পারছো, এখন তো তুমিও তোমার এটাও তো সাজানো হয়ে গেছে, শ্রেণীবিভক্তি আছে, গণসংখ্যা আছে, শ্রেণীবিভক্তি আছে, গণসংখ্যা আছে, প্রত্যেকটা শ্রেণীবিভক্তি আছে, গণসংখ্যা আছে। তার মানে পার্ট 1 এ যেরকম তোমার সাজানো ছিল, শ্রেণীবিভক্তি এবং গণসংখ্যা দেওয়া ছিল, এইখানে তোমার সেম প্রসিডিউর, শ্রেণীবিভক্তি এখন গণসংখ্যা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এই জায়গা থেকে তোমাকে যদি মধ্যক নির্ণয় করতে বললে, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, শ্রেণী ব্যবধান, এই যে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে হবে আগে। সারণী তৈরি করা ছাড়া কিছুতেই তুমি মধ্যক নির্ণয় করতে পারবা না। প্রথমে তোমাকে সারণী তৈরি করতে হবে, সারণী তৈরি করার পরে এবার দেখো আমরা জানি যে মধ্যক নির্ণয় করার জন্য আমাকে 3টা গড় লাগে। কটা গড়? 3টা গড় লাগে। কি কি? প্রথমে শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, আর হচ্ছে কর্মযোজিত গণসংখ্যা। এখন তুমি দেখো শ্রেণী ব্যক্তি অলরেডি সব জেনে গেছো, গণসংখ্যা অলরেডি জেনে গেছো, তাই না? কর্মযোজিত গণসংখ্যা, তাহলে এখানে গণসংখ্যা যা হবে 2, এখানে প্রথমে 2 বসবে, তারপর তো আর গুণ করে তুমি কর্মযোজিত গণসংখ্যাটা প্রিভিয়াস ক্লাস যদি দেখে থাকো তাহলে অবশ্যই তুমি এটা পারবা, তাই না? তো দেখো আর গুণ করে আমরা কর্মযোজিত গণসংখ্যা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো যোগ করে। তার মানে যখনই তুমি গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে পারবা, গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে পারলে তখন তোমাকে মধ্যক নির্ণয় করতে বললে আর কোনো প্রবলেম নেই, কারণ তোমার অলরেডি শ্রেণী ব্যক্তি আছে, অলরেডি গণসংখ্যা আছে, সাথে তুমি নতুন করে একটা গড় করবা কর্মযোজিত গণসংখ্যা, তাহলে কিন্তু তোমার অলরেডি মধ্যক নির্ণয় করার জন্য যত ধরনের প্রসিডিউর আছে সবগুলো তুমি পেয়ে যাবা। এল, এফসি, তারপর হচ্ছে এফএম, এইচ, এন, সবগুলো তুমি কিন্তু অলরেডি এই যে চার্ট থেকে, নিচে যে চার্ট আছে এখান থেকে পেয়ে যাবা। এখন তোমাকে দেখো বলতে পারে যে এরকম এলোমেলো পদ্ধতি তোমাকে বলতে পারে যে প্রচুর নির্ণয় করো। এখন দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হবে এরকম, তোমাকে অবশ্যই প্রথমে একটা কোশ্চেনে বলবে যে সারণী তৈরি করো, সারণী তৈরি করার পরে তোমাকে বলবে মধ্যক নির্ণয় করো বা প্রচুর নির্ণয় করো বা গাণিতিক গড় নির্ণয় করো। তো তুমি যখন সারণী তৈরি করে ফেলবা, সারণী তৈরি করে ফেললে কিন্তু তারপর তোমার যত যাই বের করতে বলুক তোমার কিন্তু সবকিছু আগের প্রসিডিউর পার্ট 1 যে আমরা করছিলাম, সারণী তৈরি করলেই তো মানে উদ্দীপকটা যেরকম ছিল সাজানো গুছানো, সারণী তৈরি করা মানে তোমার শ্রেণী ব্যক্তিও আছে, গণসংখ্যাও আছে। এখন তোমাকে যাই বের করতে বলুক, প্রচুর বলুক, সংক্ষিপ্ত গড় বলুক বা আয়তলেখ বলুক, বহুভুজ বলুক, অজীব রেখা বলুক, যেটাই বলুক না কেন তোমাকে ওই যে পার্ট 1 আমরা যেভাবে করেছিলাম সেম প্রসিডিউর তোমাকে করতে হবে। এখন দেখো তোমাকে প্রচুর নির্ণয় করতে বললো, তাহলে প্রচুর নির্ণয় করার জন্য কি কি লাগে, শ্রেণী ব্যক্তি লাগে আর গণসংখ্যা লাগে, আর কিছু লাগে না। তাহলে তুমি তো এই চার্ট থেকে তুমি অলরেডি প্রচুরটা কি করে বের করে ফেলতে পারবা, তাই না? তোমাকে বললো যে গাণিতিক গড় নির্ণয় করো, গাণিতিক গড় নির্ণয় করার জন্য তোমার লাগবে কি, শ্রেণী ব্যক্তি লাগবে, গণসংখ্যা লাগবে, মধ্যমান লাগবে, এফআই এক্সআই লাগবে, তাহলে তোমার 4টা গড় লাগবে, 4টা গড় পাশাপাশি। শ্রেণী ব্যক্তি অলরেডি দেওয়া আছে, গণসংখ্যা অলরেডি দেওয়া আছে, মধ্যমান বের করতে হবে। তাহলে তুমি দেখো মধ্যমান কিভাবে করে, নিম্নসীমা উচ্চসীমা যোগ করতে হবে, 2 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে তুমি মধ্যমান পেয়ে যাবা। তারপরে এফআই এক্সআই, মধ্যমান আর এই গণসংখ্যা গুণ দিলে তুমি অলরেডি এফআই এক্সআই পেয়ে যাবা। সংক্ষিপ্ত গড়ের জন্য 5টা গড় লাগে, শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, মধ্যমান, দাব বিচ্যুতি, তারপর এফআই ইউআই।
অলরেডি কিন্তু তোমার শ্রেণীবৃত্তের গণসংখ্যা ক্রিয়েট করা হয়েছে, সো তুমি সেখান থেকে সংক্ষিপ্ত গড়টা কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। সোজা কথা হচ্ছে যখনই তুমি এরকম এলোমেলো মতো থাকবে, সেখান থেকে একবার গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে পারবে। গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করার পরে যে কোনো ধরনের কোশ্চেন তোমার বলুক, সেটা হোক প্রচুরক, হোক মদ্যক, সংক্ষিপ্ত গড় বলুক বা গাণিতিক গড় বলুক, তুমি তারপরে পার্ট ওয়ানটা অবশ্যই দেখে আসবা, পার্ট ওয়ানের মতো করে দিতে পারবা, আর কোনো প্রবলেম নেই, কারণ অলরেডি তুমি শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা জেনে গেছো। ক্লিয়ার কথা? তো এই ছিল আমাদের পরিসংখ্যানের যে পার্ট টু, সেই পার্ট টু এর আলোচনা। এখন শুধু আমাদের বাকি আছে তোমাদের গ্রাফ, তিনটা যে গ্রাফ রয়েছে, আয়ত লেখ, বহুভুজ এবং অজীব রেখা, এই তিনটা গ্রাফ আমরা করে দেবো গ্রাফ দিয়ে একদম সুন্দর করে। তাহলে তোমার পরিসংখ্যানের যত ধরনের কনফিউশন আছে একদম শেষ হয়ে যাবে। আশা করি যে পরিসংখ্যান নিয়ে আর তোমাকে কোনো কিচ্ছু করতে হবে না। তুমি এই তিনটা ক্লাস দেখে দেন তোমার যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপার ধরে ধরে প্রিভিয়াসে যত ধরনের বোর্ড কোশ্চেন আছে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন তুমি সমাধান করার ট্রাই করো। আই হোপ কোনো বোর্ড কোশ্চেনে তুমি আটকাবা না, ঠিক আছে? এবং তোমার যে টেস্ট পরীক্ষা আসতেছে সামনে, তুমি যে এসএসসি পরীক্ষা দিবা, প্রত্যেকটা পরীক্ষায় তুমি পরিসংখ্যানের 10 এবং সাথে 3টা এমসিকিউ আসবে, 3টা এমসিকিউতে 3 নম্বর, 100% তুমি পাইবা। সো এরপরে আমরা হচ্ছে অন্য একটা চ্যাপ্টার নিয়ে, পরিমিতি চ্যাপ্টার নিয়ে এভাবে ধরে যে জাস্ট 5-6টা ক্লাসের মধ্যেই আমরা কিন্তু কমপ্লিট করে দেবো। সো পরবর্তী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।